আচ্ছা, আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ফার্স্ট পার্ট কমপ্লিট করেছিলাম, এখন আমরা যেটা করবো অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা যেটা যেটা পড়েছিলাম একবার রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই কোন একটা পদার্থ, ক্ষুদ্রতম একটা পদার্থ দ্বারা, ছোট ছোট পদার্থ দ্বারা তৈরি, তার নাম দেওয়া হয়েছে কি পরমাণু। মানে পদার্থের মধ্যে ক্ষুদ্র পদার্থ, মানে যাকে আর বিভাজিত করা যায় না, তো এটাকে বলা হচ্ছে পরমাণু। এই প্রথম পরমাণুর কনসেপ্টটা দিয়েছিলেন কনাদ। এবার কণাদের এই পরমাণুকে অণুতে কনভার্ট করে ডাল্টন। ডাল্টন বলে এটা পরমাণু নয়, এটা অ্যাকচুয়ালি অণু। তারপর ডাল্টনের অ্যাটমিক থিওরি পড়েছিলাম আমরা কিছু, যে এটা সব থেকে মাইনিউট পার্টিকেলস অফ দ্য সাবস্টেন্স, এবং এটা কি, এটা ইনডিভিজিবল আর ইনডেস্ট্রাক্টিবল, এটাকে বিভাজন করাও যায় না, এটাকে ধ্বংসও করা যায় না। এবং একই মৌলের তোমার যে অ্যাটমগুলো একই রকম, আর ডিফারেন্ট মৌলের অ্যাটমগুলো আলাদা আলাদা, এরকম বলা হয়েছে। এই অ্যাটম জেনারেলি হোল নাম্বারে যুক্ত হয় এবং এরা কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করে। আমরা সাব অ্যাটমিক পার্টিকেল দেখেছিলাম। ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনকে দেখেছিলাম। আর নন ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে আমরা পজিট্রন, মেসন, বোসন, গড পার্টিকেল, নিউট্রিন এবং কোয়ার্ক পার্টিকেল এবং তাদের যে প্রপার্টিজ সেগুলো দেখেছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম এই লাস্ট পার্টটাতে, যার সঙ্গে এটার একটা সামঞ্জস্যতা রয়েছে, মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার এবং তোমার ডিফারেন্ট অ্যাটমিক যে সাবস্টেন্সগুলো রয়েছে, যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোডায়াফার, এইগুলো কাকে বলে এবং কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করব সেগুলো দেখেছিলাম। এরপরে আমরা চলে যাচ্ছিলাম অ্যাডভান্স ভার্সানে, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, যেখানে আমরা কি করেছিলাম, যেখানে আমরা একটা সোনার পাতকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করেছিলাম এবং সেখানে আলফা পার্টিকেল বা হিলিয়াম পার্টিকেল, যেটা পজিটিভলি চার্জ, সেটা দিয়ে হিট করেছিলাম। তো দেখা যাচ্ছিল ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সেই সোনার পাত ভেদ করে বেরিয়ে যাচ্ছিল, কয়েকটা আলফা পার্টিকেল স্ক্যাটার্ড হচ্ছিল, কয়েকটা আলফা পার্টিকেল 90 ডিগ্রি রিটার্ন করছিল। তো এর মাধ্যমে আমরা কিছু কনক্লুশন ড্র করেছিলাম। আমরা বলতে রাদারফোর্ড, আমরা পড়েছিলাম তাই আমরা ওয়ার্ডটা ইউজ করছি। উনি তার থেকে কিছু কনক্লুশন ড্র করেছিলেন যে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা এবং অ্যাটমের একটা কেন্দ্রীভূত পজিটিভ চার্জ রয়েছে এবং বাইরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, ঠিক আছে। তো বাইরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, এই কনসেপ্টটা উনি সঠিকভাবে দিতে পারেননি। এই কনসেপ্টটা উনি সঠিকভাবে দিতে পারেননি। তো উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো সার্কুলার অরবিটে এই পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের চারপাশে ঘোরাফেরা করছে। তো তখনই ওনার একটা ড্রব্যাক বেরিয়ে আসলো, যে আমরা ইলেকট্রোডাইনামিক থিওরি অনুযায়ী পড়েছি, কোনো চার্জ পার্টিকেল যদি কন্টিনিউয়াসলি কোনো সাবস্টেন্সের পাশে ঘোরে, তাহলে সে কন্টিনিউয়াসলি চার্জ ডিকে করে, ঠিক আছে। তাহলে চার্জ ডিকে করতে করতে একটা সময় এই ইলেকট্রনটা ঘুরতে 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 অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ওপর, নিউক্লিয়াসের টানে বা পজিটিভলি চার্জ পার্টিকেলের টানে তার উপরে সমাপতিত হওয়া উচিত। তাহলে কেন ইলেকট্রনগুলো ওই জায়গা থেকে না চার্জ লস করছে না চার্জ গেইন করছে, ও সব সব সময় ওরকম ভাবে স্টেবিলি ঘুরে বেড়াচ্ছে? হোয়াট ইজ দ্য সাইকোলজি বা হোয়াট ইজ দ্য লজিক এর পেছনে? তো তখন তখন এই ব্যাখ্যাটা রাদারফোর্ড দিতে পারেননি। তো এই ব্যাখ্যাটা দিয়েছেন কে? এই ব্যাখ্যাটা দিয়েছেন বোর। বোর কি বলছেন? বোর বলছেন যে রাদারফোর্ড অনেকটাই ঠিক, বাট একটু সংশোধন করতে হবে রাদারফোর্ডের মডেলটাকে। সেটা কি? বলছে ইলেকট্রন, দেখো কনফিউশন কোথায় হয়েছিল এই লাস্ট পয়েন্ট নিয়ে, ইলেকট্রন। তাহলে দেখো সেই ইলেকট্রন নিয়ে শুরু হচ্ছে, যে ইলেকট্রনস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ ফিক্সড অরবিট অফ ডেফিনিট এনার্জি সেল ইজ কল্ড এনার্জি লেভেল। উনি যেটা বলছেন, খুব ভালো একটা কথা বলছেন। উনি বলছেন দেখো, রাদারফোর্ড বলেছেন যে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন সার্কুলার অরবিটে ঘোরাফেরা করছে। উনি বলছেন না, বিভিন্ন নয়, ফিক্সড। ওনার ফান্ডাই হচ্ছে ফিক্সড, ফিক্সড এনার্জি সেল। উনি বলছেন যে ধরো তুমি একটা জিনিস খুব ঠান্ডাভাবে চিন্তা করো, যে ওনার কনসেপ্টটা এরকম, যে একটা মানুষ অনেক জায়গায় থাকতে পারে, তার নিজের বাড়িতে থাকতে পারে, সে তার পাড়াতে থাকতে পারে, সে তার তোমার স্টেটে থাকতে পারে বা ডিস্ট্রিক্টে থাকতে পারে, সে তার স্টেটে থাকতে পারে, সে তার দেশে থাকতে পারে, সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকতে পারে। তো তুমি বলো যে তুমি একমাত্র সব থেকে কোন জায়গায় কমফোর্টেবল ফিল করবে? নিশ্চয়ই তোমার হোম বা তোমার বাড়িতে। তাহলে উনি এই কনসেপ্টটাই বোঝানোর চেষ্টা করেছেন যে হ্যাঁ, ইলেকট্রন যে কোনো জায়গায় থাকতে পারে এই পজিটিভলি চার্জ পার্টিকেলের চারপাশে, সেই হিসাবে রাদারফোর্ড ঠিক। কিন্তু উনি বলছেন না, আমরা যেমন বাড়িতে থাকলে আমাদের কোনো এনার্জি লস বা গেইন হয় না, আমরা খুব স্বচ্ছন্দ ফিল করি নিজের বাড়িতে, কোনো প্রবলেম নেই। তুমি হঠাৎ করে দেখবে এক অতিথির বাড়িতে গেলে
অতীতের বাড়িতে গেলে তুমি দেখতে পাবে, বা কোনো এক বন্ধুর বাড়িতে গেলে দেখবে তোমার রাতে ঘুম হচ্ছে না, হয়তো তার বাথরুমটা তোমার অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক আছে? তো এরকম অনেক রকম থাকে, আমরা আনইজি ফিল করি। তো তখন আমাদের কি হয়, আমাদের এনার্জি লস হয়। তো রাদারফোর্ড এরকমটাই বলার চেষ্টা করেছেন যে আমরা যেমন বাড়িতে স্বচ্ছন্দ ফিল করি, তেমনি এরকম পরমাণুর ইলেকট্রন বা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো তাদের একটা ফিক্সড বাড়ি রয়েছে, একটা ফিক্সড বাড়ি রয়েছে, সেই বাড়িটার নামই হচ্ছে এনার্জি লেভেল বা এনার্জি সেল। এনার্জি লেভেল বা এনার্জি সেল। তো যদি ওই পরমাণুগুলো ওই এনার্জি সেলে থাকে, তবে না এনার্জি লস করে না এনার্জি গেইন করে। কারণ তুমি তোমার বাড়িতে থেকে কন্টিনিউয়াসলি 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে পারো, কোনো প্রবলেম হয় না। যখন তোমার যেরকম খুশি তুমি সেরকম বিহেভ করতে পারো। উনি কাইন্ড অফ সেরকম বলেছেন যে না, রাদারফোর্ড যে কোনো জায়গায় বলেছেন না, উনি বলেছেন না ফিক্সড কতগুলো এনার্জি সেল রয়েছে এবং সেখানেই ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে বলেই ইলেকট্রন কোনো এনার্জি লসও করে না, কোনো গেনও করে না। সেই জন্য চার্জ ইলেকট্রন পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের চারপাশে ঘোরাফেরা করলে কখনো নিউক্লিয়াসের উপরে সমাপতিত হয় না। কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে এইটুকু? ঠিক আছে, এই যে বলছে অ্যাজ লং অ্যাজ দ্য ইলেকট্রন রোটেট ইন অন অফ দ্য ফিক্সড অরবিট, মানে যতগুলো ফিক্সড অরবিট রয়েছে তার মধ্যে যে কোনো একটা ফিক্সড অরবিট থাকবে, ইট নাইদার লসেস ইলেকট্রন অর অ্যাবজর্ভ এনার্জি, মানে নাইদার লসেস এনার্জি অর অ্যাবজর্ভ এনার্জি, মানে না এইখানে থাকলে সে না লস করে এনার্জি না অ্যাবজর্ভ করে এনার্জি, সে নিজের বাড়িতে স্বচ্ছন্দ ফিল করে, স্বচ্ছন্দ ফিল করে। এবার উনি আরেকটা কথা বলছে যে দেখুন, তাহলে আপনারা কখনো কখনো বলবেন যে ইলেকট্রনগুলো কখনো বিভিন্ন সেলে মুভমেন্ট করছে কি করে। তখন উনি বলছে যে ধরো এটা একটা পজিটিভলি চার্জ, ঠিক আছে? তো যত যত তোমার নিউক্লিয়াস এর যত দূরে থাকবে, যত দূরে থাকবে তত তার এনার্জি বেশি, নিউক্লিয়াস থেকে যত উপরে যাবে, ঠিক আছে, তত এনার্জি বেশি, আর নিউক্লিয়াসের যত কাছে তত এনার্জি কম। তো একটা ইলেকট্রনকে আমরা যদি এনার্জি প্রদান করি, তাহলে তার মধ্যে তার মধ্যে যা এনার্জি দরকার তার থেকে বেশি এনার্জি আছে, কারণ এনার্জি দিয়েছি। তো ও হায়ার অরবিটে জাম্প করবে, আবার এনার্জি দিলে সে হায়ার অরবিটে জাম্প করবে। বুঝতে পেরেছো? মানে আলটিমেটলি ইলেকট্রন কি করে তাহলে? ইলেকট্রন একটা অরবিট থেকে আর একটা অরবিটে মুভ করে, ঠিক আছে? আবার যদি হায়ার অরবিটের কোনো ইলেকট্রন থেকে তুমি যদি এনার্জি নিয়ে নাও, তাহলে ও লোয়ার অরবিটে শিফট হবে, আবার যদি নিয়ে নাও লোয়ার অরবিটে শিফট হবে। তাহলে এনার্জি দিলে ইলেকট্রনগুলো হায়ার অরবিটে কন্টিনিউয়াসলি মুভ করে, এনার্জি নিলে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে মুভ করে। এটাই বলছে, দেখো হোয়েন এনার্জি ইজ সাপ্লাইড, যখন এনার্জি দেওয়া হয়, ঠিক আছে, তখন হায়ার এনার্জি সেলে যায়, যখন এনার্জি নেওয়া হয় তখনও লোয়ার সেলে চলে আসে। তিনি একটা থিওরি দিয়েছেন যে দুটো এনার্জি সেলের মধ্যে আমরা কিভাবে এই সম্পর্ক ডিফাইন করব, মানে কতটা এনার্জি দিলে একটা ইলেকট্রন লোয়ার সেল থেকে হায়ার সেলে ট্রান্সফার হবে, কতটা এনার্জি দিলে। তো এটা তোমাদের আর লাগবে না, এটা হায়ার কনসেপ্ট, এটাকে কেটে দিতে পারো, জাস্ট E2 - E1 = h নিউ। ঠিক আছে, মানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে আলোর তরঙ্গের কম্পাঙ্ক। যাই হোক, এইগুলো তোমাদের লাগবে না, এটা জাস্ট এমনি আমার নিজের নোট, সেই হিসাবে আমি নিজের জন্য পড়েছিলাম। তো এটা দরকার নেই, শুধু এইটুকু মাথায় রাখো। তাহলে বোরসের মডেল বোঝা গেল। রাদারফোর্ড যেটা বলেছিল সেটা বোর কিন্তু সলভ করে দিল। এবার বোরেরও ড্রব্যাক বেরিয়ে যাবে। বোর এই জিনিসটাকে প্রমাণ করে দিলেন, এই যে ওনার যে কথাটা উনি প্রমাণ করে দিলেন কিসের ক্ষেত্রে? হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে। তাই বোরের অ্যাটমিক মডেলটা কেবলমাত্র মোনো ইলেকট্রনিক সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারণ উনি হাইড্রোজেন নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন রয়েছে। তো দেখা যাচ্ছে ইলেকট্রনকে যখন এনার্জি দেওয়া হচ্ছে, ইলেকট্রন কি করছে, তখন হায়ার অরবিটে মুভ করছে, হায়ার অরবিটে মুভ করছে, হায়ার অরবিটে মুভ করছে, হায়ার অরবিটে মুভ করছে, হায়ার অরবিটে মুভ করছে। যখন এনার্জি নেওয়া হচ্ছে তখন লোয়ার অরবিটে মুভ করছে, লোয়ার অরবিটে মুভ করছে, লোয়ার অরবিটে মুভ করছে, ঠিক আছে? তো এবার যখনই একটা পরমাণু বা একটা অ্যাটমের মধ্যে অনেকগুলো ইলেকট্রন চলে আসছে, অনেকগুলো ইলেকট্রন, তখন কিন্তু এই জিনিসটা এত সিঙ্ক্রোনাইজড ওয়েতে হচ্ছে না, এত সিঙ্ক্রোনাইজড ওয়েতে হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে, তুমি ভাবো, আমরা জানি একটা সেলে ম্যাক্সিমাম ধরো 8টা ইলেকট্রন ধরতে পারে,
একটা একটা সেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন ধরতে পারে ম্যাক্সিমাম। তো মনে করো এই ইলেকট্রনটায় ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন, সেলে 8টা ইলেকট্রন থাকতে পারে। আর এবার তুমি ভাবো এখানে দুটো ইলেকট্রন রয়েছে, এটা পজিটিভলি চার্জ, এটা একটা ইলেকট্রন, এটা দুটো ইলেকট্রন। তো এখানে অলরেডি 8টা ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। এবার অ্যাকর্ডিং টু বোরস কনসেপ্ট, তুমি যদি ইলেকট্রনকে এনার্জি দাও তাহলে হায়ার অরবিটে যাবে। তো এখানে তো 8টাই চেয়ার রয়েছে অলরেডি ফিক্সড, তাহলে ইলেকট্রনকে এনার্জি দেওয়া সত্ত্বেও যাচ্ছে না কেন? কেন যাচ্ছে না? তখন এর ব্যাখ্যা কিন্তু বোর দিতে পারেনি। সেই জন্য বোরের মডেল কেবলমাত্র মোনো ইলেকট্রনিক। কেন? একটা ইলেকট্রনকে দিলে বাকি ইলেকট্রন তো ফাঁকা, তাই যাচ্ছে, তারপরে যাচ্ছে, তারপরে উপরে যাচ্ছে, কিন্তু বাকি বাকি অ্যাটমের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, যেখানে দুটো তিনটে ইলেকট্রন রয়েছে। ঠিক আছে? তো সেই জন্য বোরের ড্রব্যাকও বেরিয়ে গেল। তাই দেখো বোরের ড্রব্যাক থেকে কি পাচ্ছি আমরা? দেখো, দিস মডেল ইজ আনএবল টু এক্সপ্লেন দ্য স্পেকট্রাম, unable to explain the spectrum of atoms of other than হাইড্রোজেন। দেখো বলছে হাইড্রোজেন ছাড়া অন্য অ্যাটমের তাহলে এই স্পেকট্রাল ব্যাপারটা ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে? যেটা এই দেখো, এটা আমি পরে আসছি। নেক্সট বলছে দ্য থিওরি ওয়াজ অলসো আনএবল টু এক্সপ্লেন দ্য, দেখো, স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অর অ্যান ইলেকট্রিক ফিল্ড। তো উনি বলছেন যে হাইড্রোজেন তো ঠিক আছে, তো হাইড্রোজেনের ক্ষেত্রেও কখনো কখনো ওনার যে এই স্পেকট্রাল লাইনটা এটা স্প্লিট করে যাচ্ছে। স্প্লিট করে যাচ্ছে ইন দ্য সেন্স, এই যে সহজে যে স্পেকট্রাল সিরিজটা উনি দেখিয়েছেন সেটা এফেক্ট কি ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডে কেন এগুলো স্প্লিট করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে বা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, কেন তারও ব্যাখ্যা উনি দিতে পারেননি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আবার হাইড্রোজেনের স্পেকট্রাল সিরিজের স্প্লিটিংও উনি ব্যাখ্যা করতে পারেননি। ক্লিয়ার? তাহলে এটা যখনই হয়ে গেল তখন আমরা কি বলতে পারি? তাহলে বোর অ্যাটমিক মডেল এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম। এটা তো ঠিক যে একটা অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বা যেটা বলতে পারো তুমি মোনো ইলেকট্রনিক অ্যাটম বা আয়নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেখানে একটা মাত্র ইলেকট্রন রয়েছে সেটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এবং বোরের মডেল থেকে আমরা কি জানতে পারলাম? বোরের মডেল থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা জানতে পারলাম সেটা হলো যে একটা ফিক্সড বা স্টেশনারি অরবিট বা সেলের কনসেপ্ট, একটা ফিক্সড স্টেশনারি অরবিট বা সেলের কনসেপ্ট আমরা জানতে পারলাম। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার বোরের মডেল। তো আমরা যদি এই বোরের মডেল অনুযায়ী এই স্পেকট্রাল লাইন দেখি তাহলে আমরা অনেকগুলো লাইন পাই। তো বোর কনসেপ্টটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বিভিন্ন সায়েন্টিস্ট কি করেছে, এই নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে। বোর বলার সঙ্গে সঙ্গে বিভিন্ন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে। কি ধরনের এক্সপেরিমেন্ট? কি ধরনের এক্সপেরিমেন্ট? তাহলে আমি দেখি যে কিরকম ভাবে এই স্পেকট্রাল সিরিজটা তৈরি হয়, দেখা যাক। তো তখন তখন কি হলো, দেখো, এই যে প্রথমে লেম্যান আবিষ্কার করলেন কি, যে 7 নাম্বার কক্ষ থেকে ইলেকট্রনের মুভমেন্ট, দেখো প্রত্যেককেই কি হচ্ছে, 7 থেকে 1-এ, 6 থেকে 1-এ, 5 থেকে 1-এ, 4 থেকে 1-এ, 3 থেকে 1-এ, 2 থেকে 1-এ, এরকম ভাবে আলটিমেটলি একটা ইলেকট্রনকে কি করা হয়েছে, মুভ করানো হয়েছে। এবং যখন ইলেকট্রনকে এনার্জি নেওয়া বা দেওয়া হয়েছে তখনই ও কি করেছে, এরকম একটা স্পেকট্রা তৈরি করেছে, এরকম একটা রংধনুর মতো একটা সিরিজ তৈরি করেছে। তো যেটা নাম দেওয়া হয়েছে লেম্যান সিরিজ। আমি একটু আগেই বললাম দিস ইজ দ্য এনার্জি সেল, অ্যান্ড দ্য এনার্জি সেল মানেই হচ্ছে যেখানে একটা ফিক্সড কনসেপ্ট রয়েছে, ইলেকট্রনকে আইদার তুমি যদি এনার্জি প্রদান করো তাহলে হায়ার সেলের দিকে যায়, এনার্জি যদি লস করাও তাহলে সে লোয়ার সেলের দিকে আসে। তাহলে দিস ইজ দ্য লেম্যান সিরিজ। আচ্ছা, বামার সিরিজ মানে কি? বামার সিরিজ মানে হচ্ছে, দেখো, এক তো আবিষ্কৃত হয়ে গেছে, কিন্তু দেখো কোনো ইলেকট্রনই 2-তে আসেনি। তাই দেখো এটা হচ্ছে 7 থেকে 2, তাহলে 1 আবিষ্কার করেছে কে? লেম্যান সিরিজ, যে 1-এ আসলে এরকম সিরিজ তৈরি হয়। 2-এ দেখো 7 থেকে 2, 6 থেকে 2, 5 থেকে 2, 4 থেকে 2, 3 থেকে 2, তাহলে 2-এ আসাটা আবিষ্কার করেন বামার। 2 আবিষ্কার হয়ে গেছে, এবার 3, তাহলে 7 থেকে 3,
5 থেকে 3, 4 থেকে 3, ঠিক আছে, বা 7 থেকে 3, 6 থেকে 3, 5 থেকে 3 আর 4 থেকে 3। এর আবিষ্কার করেন কে? প্যাশন। 3 আবিষ্কৃত হয়ে গেছে। 4, 4 কি দেখো 7 থেকে 4, 6 থেকে 4, 5 থেকে 4, তাহলে 4 আবিষ্কার করলেন কে? ব্রাকেট। আর ফুন্ড হচ্ছে এটা যে তোমার 7 থেকে 5 আর 6 থেকে 5, তাহলে 5 আবিষ্কৃত হয়ে গেল। আর আর আরেকটা তো আর হবে না, কারণ 7 থেকে 6 যেটা সেটাও একটা স্পেকট্রাল সিরিজ। স্পেকট্রা হতে গেলে অনেকগুলো লাইন লাগে, মিনিমাম 2টো লাইন লাগে, তাই এটা আর হয়নি। আর এটা তো আবিষ্কার করাই হয়ে গেছে যে একটা এনার্জি সেল থেকে আরেকটা এনার্জি সেলের মধ্যে ডিফারেন্স কত থাকে, কতটা এনার্জি দিতে হয়, ফলে এতগুলো স্পেকট্রাল সিরিজ আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে পেয়েছি। কে এল এম এন ও পি কিউ। তাহলে লেম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফান্ড সিরিজ আর হামফ্রে সিরিজ। তো তুমি যদি খুব ঠান্ডাভাবে চিন্তা করো, তাহলে কে ডিসকভার করেন? তাদের নাম অনুযায়ী লেম্যান, বামার, প্যাশন, ব্রাকেট, ফান্ড এবং হামফ্রে সিরিজ। তো অ্যাপিয়ারিন মানে এই ধরনের সিরিজকে আমরা কোন জোনে দেখতে পাই? আল্ট্রাভায়োলেট রিজিয়নে দেখতে পাই আমরা। মানে তুমি যদি এই এই সিরিজটাকে দেখতে চাও, এই রংধনুটাকে বা স্পেকট্রাটাকে দেখতে চাও, তাহলে তুমি আল্ট্রাভায়োলেট রিজিয়নে যদি এটাকে এই বিক্রিয়াটা ঘটাও, তাহলে তুমি লেম্যান সিরিজকে স্পষ্ট দেখতে পাবে। বামার সিরিজকে দেখতে পাবে ভিজিবল রেঞ্জে, মানে এটা খালি চোখেই দেখা যায়, খালি চোখেই দেখা যায়। প্যাশন সিরিজকে আমরা ইনফ্রারেড রিজিয়নে দেখতে পাই। সেম ব্রাকেট ফান্ডকেও আমরা ইনফ্রারেড সিরিজে দেখতে পাই। আর ফার ইনফ্রারেডে আমরা হামফ্রে সিরিজকে দেখতে পাই। তোমাদের আমি দেখবে MCQ2 থিওরিতে একটা টপিক পড়িয়েছিলাম, সেটা হচ্ছে স্পেকট্রাল সিরিজ, ইলেকট্রোম্যাগনেটিক সিরিজ। বলেছিলাম না, একটা শর্ট ফর্মও বলেছিলাম, রমি ইজ ইয়োর এক্স গার্লফ্রেন্ড। রমি ইজ ইয়োর এক্স গার্লফ্রেন্ড শিখিয়েছিলাম না এটা? দেখো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, ভিজিবল রে, ইউ ফর আল্ট্রাভায়োলেট, এক্স রে অ্যান্ড গামা রে। এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে আমি বলেছিলাম না, এই এই যে তিনটে আর এই যে তিনটে, এটা এটা ডিভাইডেড হচ্ছে ইজ দ্বারা। তো এই ইজ মানেই হচ্ছে ভিজিবল রেঞ্জ, আর তার এদিকে হচ্ছে নন ভিজিবল, এদিকেও নন ভিজিবল। এদিকে হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আর এদিকে তোমার কি আল্ট্রাভায়োলেট, এক্স রে অ্যান্ড গামা রে। আল্ট্রাভায়োলেট, এক্স রে অ্যান্ড গামা রে, বোঝা গেল? তাহলে এইগুলো কোন রিজিয়নে দেখা যায়? এই রিজিয়নগুলোতে দেখা যায়, সেটা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছি আমরা সমারফিল্ড অ্যান্ড ম্যাক্সওয়েল মডেল। মানে আলটিমেটলি এই মডেলটার মধ্যেও যে ড্রব্যাক বেরিয়ে আসলো, যে একটা মোনো ইলেকট্রনিক অ্যাটম বা আয়নের ক্ষেত্রে দিস ইজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে তাহলে সব অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এমন কোনো মডেল নেই কি? তো তখনই আবিষ্কৃত হয়ে গেল কি? তখনই আবিষ্কৃত হলো সমারফিল্ড ম্যাক্সওয়েলের মডেল। বাট এতক্ষণ অবধি এই মডেলগুলো কিন্তু সব 2D ফিগারকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। বলা হয়েছিল যে অ্যাটম মানেই 2D, অ্যাটম মানেই হচ্ছে 2D, বলা হয়েছিল অ্যাটম মানে 2D। কিন্তু এই প্রথম সমারফিল্ড এবং ম্যাক্সওয়েল বললেন অ্যাটম মানে 3D, অ্যাটম মানে 3D, 3D মডেল। আচ্ছা, অ্যাটম মানে 3D মডেল, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করছি? এটাকে আমরা ব্যাখ্যা করছি এই সমারফিল্ড ম্যাক্সওয়েলের থিওরি দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো সমারফিল্ড এবং ম্যাক্সওয়েল কি বলছেন। সমারফিল্ড এবং ম্যাক্সওয়েল বলছেন যে বোরস মডেল ওয়াজ মডিফাইড বাই সমারফিল্ড এবং ম্যাক্সওয়েল। সমারফিল্ড সাজেস্টেড দ্যাট অরবিটস ক্যান বি অফ এক্লিপস। দেখো, এটাই ওনার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। বলছে যে এতক্ষণ অবধি যে অরবিটগুলো নিয়ে ব্যাখ্যা করা হচ্ছিল, মানে ধরো এই যে নিউক্লিয়াস, তার চারপাশের অরবিটগুলো কি? গোলাকার অরবিট। তার চারপাশের অরবিটগুলো গোলাকার অরবিট, ঠিক তো? কিন্তু সমারফিল্ড বললেন যে না, এটা নয়। এই নিউক্লিয়াসের চারপাশের অরবিটগুলো এরকম ইলেকট্রিক্যাল অরবিট, এরকম ইলিপ্টিক্যাল অরবিট। বোঝা গেল? এরকম ইলেকট্রিক্যাল অরবিট। তো আচ্ছা, এই ইলেকট্রিক্যাল অরবিটের তাৎপর্য কি? ইলেকট্রিক্যাল অরবিটের তাৎপর্য হচ্ছে যে এই পুরো জিনিসটাকে উনি অনেকটা সৌরজগতের মতোই ব্যাখ্যা করলেন। যেমন আমাদের সৌরজগৎটা কিন্তু পুরো গোল নয়, আমাদের সৌরজগৎটাও কিন্তু ইলিপ্টিক্যাল একটা পাত। যে সূর্যের চারপাশে যে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে,
সেগুলো কিন্তু একটা ইলেকট্রিক্যাল পাথের থ্রু দিয়ে হয়। এবং এই গ্রহ উপগ্রহের যে কনসেপ্টটা উনি বোঝালেন, আমি একটা দিয়েই জাস্ট বলছি, ঠিক আছে? তো এখানে দুটো ফোকাস থাকে, একটা হচ্ছে এই সাইডে আর একটা হচ্ছে এই সাইডে, একটা এই সাইডে একটা এই সাইডে। তো উনি বলছেন যে নিউক্লিয়াস একদম সেন্টারে নেই, নিউক্লিয়াস একদম সেন্টারে নেই, নিউক্লিয়াস আছে একটা ফোকাসে, একটা ফোকাসে আইদার এখানে না হয় এখানে। যদি এখানে থাকে তো এখানে থাকবে না, তাহলে ভালো করে বোঝো এই কনসেপ্টটা এই ফোকাস দিয়েই ব্যাখ্যা করা হয়েছে। দেখবে আমরা যখন গ্রাভিটেশন পড়ব তখন কেপলারস লতেও আমরা সেম এই ফোকাসের কথাটাই বলবো। তাহলে ওইরা এতক্ষণ অবধি আমরা যে মডেল নিয়েই বলছিলাম সেই মডেলটাই আলটিমেটলি অবসলিউট হয়ে গেল, যে সেন্টারে রয়েছে এবং তার চারপাশে ইলেকট্রনগুলো গোলাকার অরবিটে ঘোরাফেরা করছে। না, এখানে দুটো জিনিস হলো, সেন্টারে নেই, একটা ফোকাসে আছে, একটা ফোকাসে আছে, আর ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো একটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরাফেরা করছে, আর ইলেকট্রনগুলো একটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরাফেরা করছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দুটো মেইন কনসেপ্ট। দেখো, সমারফিল্ড সাজেস্টেড দ্যাট অরবিটস ক্যান বি অফ ইলেকট্রিক্যাল শেপ অ্যান্ড ইন দিস কেস নিউক্লিয়াস ইজ প্লেস অন অফ দ্য ফোকাই। মানে দুটো যে ফোকাস রয়েছে তার মধ্যে একটা ফোকাসে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন বলছি নিউক্লিয়াস রয়েছে। ক্লিয়ার? তো উনি এই টোটাল 3D মডেলকে কতগুলো অবজেক্টে ভেঙে দিল, শেল, সাবশেল, অরবাইটাল অ্যান্ড ইলেকট্রন। আচ্ছা, এই কনসেপ্ট তো ডেফিনেটলি তোমাদের আমি এমসিকিউ থিওরিতে পড়িয়েছি, এমসিকিউ থিওরিতে ডিটেলে পড়িয়েছি। জাস্ট এখন শর্টে বলে দিচ্ছি পুরো জিনিসটা, যে সেল, সাবশেল, অরবাইটাল কনসেপ্টটা কি। আর এটা পড়ানোর জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণ সেই গল্পটা আর একবার বলছি। গল্পটা হচ্ছে, মনে করো একটা উত্তরায়ণ পাড়া, মনে করো একটা উত্তরায়ণ পাড়া। তাহলে উত্তরায়ণ পাড়াটা এরকম, তুমি কি করছো, মনে করো উত্তরায়ণ পাড়াটার একদিকে রাস্তা রয়েছে, একদিকে রাস্তা রয়েছে, একদিকে রাস্তা বলতে তুমি এখান দিয়ে উত্তরায়ণ পাড়াটায় ঢুকছো। উত্তরায়ণ হচ্ছে আমাদের পাড়া, উত্তরায়ণ আমাদের পাড়া। সাপোজ এইটা তুমি উত্তরায়ণে আমাদের ইনস্টিটিউশনে আসছো, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল তুমি এইভাবে হেঁটে হেঁটে যাবে সামনের দিকে। তো তুমি যদি দেখো উত্তরায়ণ পাড়াটাতে, তাহলে কি দেখতে পাবে, উত্তরায়ণের একদম প্রথম যে বাড়িটা, এটা হচ্ছে ফার্স্ট বাড়ি, ঠিক আছে? যেটা আমি বলেছিলাম কোমলদের বাড়ি, কোমল সোম, ঠিক আছে? এটা তো এটা হচ্ছে কোমলদের বাড়ি, ফার্স্ট বাড়ি। এটা হচ্ছে ছোট বাড়ি। এরপরে তুমি যখন আবার যাবে আরেকটু সামনের দিকে এগোবে, তো এই বাড়িটা আরেকটু বড় বাড়ি, আমি আরেকটু ছোট করছি, হ্যাঁ, এই বাড়িটায় তুমি যখন যাবে তো আরেকটু বড় বাড়ি। এটা হচ্ছে লালুদের বাড়ি, লালুস হোম, ঠিক আছে? এটা লালুদের বাড়ি। তুমি যখন আরেকটু এগোবে, আরেকটু এগোবে, তখন দেখতে পাবে আরেকটু বড় বাড়ি হয়েছে পুরো জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে মনোজদের বাড়ি। এটা কাদের বাড়ি? মনোজদের বাড়ি, মনোজ হোম। তুমি যখন আরো একটু সামনের দিকে এগোবে তখন দেখতে পাবে আরো বড় বাড়ি হয়েছে, আরো বড় বাড়ি হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নান্টুদের বাড়ি, নান্টুস হোম, ঠিক আছে? যখন আর একটু সামনে এগোবে তো তুমি একদম লাস্ট সব থেকে বড় বাড়িটা পাবে, সেটা হচ্ছে ধরো ওমানদের বাড়ি, ওমানস হোম। ক্লিয়ার? তাহলে দেখো, আলটিমেটলি এই হচ্ছে, তুমি উত্তরায়ণ পাড়া দিয়ে ঢুকছো, তো তুমি পরপর পরপর বাড়িগুলো দেখছো আর নাম জিজ্ঞেস করছো। একজন বলছে কোমলদের বাড়ি, তারপর একজন বলছে আমাদের বাড়ি লালুর বাড়ি, মনোজের বাড়ি, নান্টুর বাড়ি আর রোমান্সদের বাড়ি, ঠিক আছে? তো একটা জিনিস তো অবজারভেশন দেখতেই পাচ্ছ, যে যতই তুমি লেফট টু রাইটে যাচ্ছ, যত তুমি লেফট টু রাইটে যাচ্ছ ততই বাড়ির সাইজ বড় হচ্ছে। আচ্ছা, বাড়ির সাইজ বড় হলে কি হবে? রুমও তোমার অ্যাজ ইউজুয়াল বেশি হবে, রুমও বেশি হবে। তাহলে তুমি ভাবো, তুমি যখন কোমলদের বাড়িতে গেছো তখন তুমি একটা সার্ভে করছো, আচ্ছা তোমাদের কতগুলো রুম আছে? ও বলছে আমাদের রুম আছে একটাই,
একটাই রুম রয়েছে, ঠিক আছে? সেই রুমগুলোর নাম কি আমি এখানে লিখছি, ওর রুমটা একটাই হচ্ছে বেডরুম, তাহলে অনলি একটাই রুম বেডরুম। পরে আসছি আমি। তারপরে তুমি যখন যাচ্ছ ও বলছে আমাদের দুটো রুম রয়েছে, তো তুমি ভেতরে ঢুকে দেখলে যে হ্যাঁ তাই তো, এর মধ্যে দুটো রুম রয়েছে। তাহলে কি কি রয়েছে দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রথমে বেডরুম, তারপরে কি, তারপরে বাথরুম। প্রথমে বেডরুম, তারপর আমাদের কি দরকার হয়, বাথরুম। তাহলে তুমি দেখলে হ্যাঁ, এবং তুমি যদি অ্যাকচুয়ালি ছবিটা দেখো তাহলে ছবিটা এরকম নয়, তা আমি একবারেই সেই ছবিটাই এঁকে দিচ্ছি। তুমি যদি দেখো তাহলে দেখো, এই যে বেডরুমের সাইজটা না, এই বেডরুমের সাইজটা ফিক্সড, প্রত্যেকের বেডরুমটা এরকমই হবে, ঠিক আছে, এই সাইজেরই হবে। তাহলে দেখো, কোমলদের যে বেডরুম সেই বেডরুমটা এরকম, বাকিটা বাথরুম। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার বেড, এটাও বেড, এটা বাথরুম, ঠিক আছে, এটা বাথরুম। এবার দেখো, তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে এরপরে যখন তুমি যাচ্ছ তখন দেখতে পাচ্ছ যে মনোজদের বাড়িতে তিনটে রুম বলতে সেম বেডরুমের সাইজ সবারই সেম হবে, এটা রুল। তারপরে বাথরুমটাও সেম, ঠিক আছে, বাথরুমটাও সেম। তাহলে এটা হচ্ছে কি বেডরুম, এটা বাথরুম। তাহলে দেখো, বেডরুম বাথরুমের পরে কি হবে, কিচেন, কিচেন, কিচেন। তাহলে আমি এখানে বলছি এটা বেডরুম, বাথরুম অ্যান্ড কিচেন, কিচেন। এরপরে তুমি যখন যাবে আবার পরের বাড়িতে, নান্টুদের বাড়িতে, সেম বেডরুমের সাইজ সেম, বাথরুমের সাইজও সেম প্রত্যেকের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এর আছে কি, একটা বেডরুম সেম সাইজের, একটা বাথরুম সেম সাইজের, তারপরে কি কিচেন সেম সাইজের, অ্যান্ড সব থেকে বড় কি হবে তারপরে, ডিনার রুম, ডিনার রুম। তাহলে এটা কি, এটা বেডরুম, এটা বাথরুম, এটা কিচেন, এটা ডিনার রুম, ডিআর লিখলাম, হ্যাঁ, বা ডাইনিং রুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি যাচ্ছ ওম্যান্সদের বাড়িতে, সেম ওর কি রয়েছে, একটা বেডরুম, একটা বাথরুম, সরি একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন এবং একটা তোমার ডিনার রুম, এই একটা ডিনার রুম। এই তো পুরো সিনারিওটা। তাহলে দেখো এর কি রয়েছে, তাহলে বেডরুম, বাথরুম, কিচেন, ডিনার রুম, আর এটা হল রুম, হল রুম সব থেকে বড়, বা লাইব্রেরি যেখানে অনেক বড় হয়। তাহলে এখানে আমি পাচ্ছি বেডরুম, বাথরুম, কিচেন আর ডিনার রুম। এখানে বেডরুম, বাথরুম, কিচেন, ডিনার রুম অ্যান্ড লাইব্রেরি রুম সাপোজ, ঠিক আছে। তো এই এই জিনিসটাকে তুমি যদি খুব ঠান্ডাভাবে দেখো, এটাই অ্যাকচুয়ালি একটা অ্যাটমিক স্ট্রাকচার, এটাই একটা অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে। তো তুমি চলো এবার আমি এই পুরো জিনিসটাকে অ্যাটমিক স্ট্রাকচারের বেসিসে ব্যাখ্যা করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, মনে করো আমি আমি একটা অ্যাটমকে নিলাম, সাপোজ এটা একটা অ্যাটম। এরপরে এগুলো কি রয়েছে আমার, এক একটা শেল রয়েছে, এক একটা শেল রয়েছে। তো সেই শেলগুলোকে আমি আলাদা আলাদা করে লেয়ারিং করব, ঠিক আছে, একটা করে লেয়ারিং করব। আচ্ছা চলো, তো মনে করো এটা হচ্ছে কে এল এম এন ও। তার মানে মনে করো এই যে যে তুমি দাগটা দেখতে পাচ্ছ, এই যে দাগটা, এই দাগটা হচ্ছে মানে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, পজিটিভলি চার্জ। এরপরে আমি এই যে মার্ক করে দিচ্ছি এই যে বাড়িটা, এই বাড়িটাকে আমি বলছি কোমলদের বাড়ি, তাই কে বাড়ি। তাই বাড়িটাকে আমি কি বলছি, কোমলদের বাড়ি বা কে বাড়ি, কোমল সোম। তাহলে এই যে যে কে, যে অরবাইটাল বা অরবিট বা শেলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কে শেল। তাহলে মনে করো আমি এখান থেকে, এই অ্যাটম থেকে এই যে নিউক্লিয়াসটাকে আলাদা করলাম, ঠিক আছে, নিউক্লিয়াসকে আলাদা করলাম, তারপর আমি নিয়ে আসলাম কোমলদের বাড়ি, এই যে সেই কোমলদের বাড়ি, এখান থেকে আলাদা করলাম। এরপরে এরপরে লালুদের বাড়ি, তো আমি লালুদের বাড়িটাকে আলাদা করলাম। দেখো এর থেকে বড় না, কে বাড়িটা এইটুকু,
এল বাড়িটা এর থেকে বড়, এম বাড়িটা এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে মনোজদের বাড়ি, সরি এটা হচ্ছে মনোজদের বাড়ি। তারপরে চলে যাচ্ছে নান্টুদের বাড়ি, তাহলে এই দেখো সেই নান্টুদের বাড়ি আরো বড়, আর এরপরে ওমান্সদের বাড়ি দেখো আরো বড়। তাহলে আমি এখানে যে শেপে দেখিয়েছি সেটা হচ্ছে এরকম। তাহলে এটা কি, এটা হচ্ছে সেই নিউক্লিয়াস, এরা কোমলদের বাড়ি, এটা লালুদের বাড়ি, এটা মনোজদের বাড়ি, এটা নান্টুদের বাড়ি, এটা ওম্যান্সদের বাড়ি। তাহলে কে এল এম এন ও হয়ে গেল। আমি আলাদা আলাদা সেগমেন্টেশন করছি, ঠিক আছে, সেগমেন্টেশন করছি। এবার দেখো এগুলো 3D ফিগার, তো এগুলো 3D ফিগার, আমি তো 2D তে রিপ্রেজেন্ট করেছি, এগুলো 3D ফিগার। এবার দেখো সবসময় তুমি দেখো এইগুলোকে তুমি যদি সেগমেন্টেশন করো, আলাদা করো, তাহলে কি পাবে তুমি? 3D ফিগার তো এগুলো। তাহলে তুমি তিনটে বাড়ি পাচ্ছ, এই একটা বেডরুম, এটা বাথরুম, একটা কিচেন, এরমই তো পাচ্ছ না? এর মধ্যে আবার তিনটে রুম রয়েছে, 3D একটা একটা পরে ওভারল্যাপিং রয়েছে বলে তুমি বুঝতে পারছো না, তাই নয় কি? তো এবার তুমি ভাবো যে এবার দেখো এই যে লেয়ার, এই লেয়ারকে তুমি যদি, এই লেয়ারকে তুমি যদি জুমিং করো, তাহলে তুমি কি দেখতে পাবে জানো? জুমিং করলে দেখতে পাবে এই লেয়ারের মধ্যে রয়েছে এরকম আরো দুটো লেয়ার। এটাকে তুমি যখন জুমিং করবে, এই জায়গাটাকে তুমি যখন জুমিং করবে তখন দেখতে পাবে এর মধ্যে রয়েছে তিনটে লেয়ার। এই জায়গাটাকে তুমি যখন জুমিং করবে তখন তুমি কি দেখতে পাবে? এর মধ্যে রয়েছে চারটে লেয়ার। এই জায়গাটাকে যখন জুমিং করবে তখন তুমি কি দেখতে পাবে? এর মধ্যে রয়েছে পাঁচটা লেয়ার, 1 2 3 4 5। দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটাকে যখন জুমিং করছো, এই যে এই লেয়ারটাকে একটা লেয়ার, এই লেয়ারকে জুমিং করলে দুটো লেয়ার, এই লেয়ারকে তিনটে, এই লেয়ারকে চারটে, যেটা আমি তোমাকে যেটা দেখালাম সেম জিনিসটাই। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানে এইগুলোকে আমি আলাদা করেছি, তোমার কনফিউশন হতে পারে এইসব দেখলে, বাট আমারটা দেখো অনেক ইজি হবে। তাহলে একটা অ্যাটমকে আমি তার রুম বাড়িগুলোকে আলাদা করলাম। তাহলে এই উত্তরায়ণ যে পাড়াটা, উত্তরায়ণ যে পাড়াটা, দিস ইজ নাথিং বাট আ অ্যাটম, আ সিঙ্গেল অ্যাটম। তো উত্তরায়ণ পাড়া ইজ কম্পোজড অফ ডিফারেন্ট হাউস, তাহলে দ্য অ্যাটম ইজ কম্পোজড অফ ডিফারেন্ট সেল। তার মানে আমি বলতে পারি এখানে, আমি বলতে পারি যে এই এই যে অ্যাটম, অ্যাটম অ্যাটম ইজ নাথিং বাট দ্য উত্তরায়ণ, উত্তরায়ণ পাড়া। আচ্ছা, উত্তরায়ণ পাড়া ইজ কম্পোজড অফ ডিফারেন্ট হাউস, তাহলে অ্যাটম ইজ কম্পোজড অফ ডিফারেন্ট সেল বা শেল, তাহলে শেল ইজ ইকুয়ালস টু হাউস। শেলগুলোর নাম কি? শেলগুলোর নাম কি? KLMNOP QRS এরকম। তেমনি বাড়িগুলোর নাম কি? কমল, লালু, মনোজ, নান্টু, ওমান্সদের বাড়ি। আচ্ছা, তাহলে এই হোম ইজ কম্পোজড অফ ডিফারেন্ট রুমস, হোম ইজ কম্পোজড অফ, তাহলে শেল ইজ কম্পোজড অফ ডিফারেন্ট, শেল ইজ কম্পোজড অফ ডিফারেন্ট অরবাইটালস বা সাবশেলস, যাই বলো না কেন, শেলের পরে সাবশেলস, অরবাইটালস পরে আসি। সাবশেলস, সাবশেলস মানে কি গো? সাবশেলস মানে তাহলে এখানে কি হবে? রুম। সাবশেলস মানে কি হবে? রুম। এবার চলো ডিটেলে যাই। এবার তুমি কি করছো? এই এই নামগুলোকে আমি এবার ডিলিট করে দিচ্ছি, তাহলে এখানে ছবি আঁকা যাবে না নামগুলো থাকলে, তাই? তাহলে এবার তুমি একটা কাজ করো, এই রুমগুলোকে আলাদা করে দেখো, এই রুমগুলোতে আলাদা করে দেখো। আমি তোমাকে কি বলেছিলাম? প্রত্যেকের বাড়ির বেডরুমের সাইজ সেম, প্রত্যেকের বাড়ির বাথরুমের সাইজ সেম, প্রত্যেকের বাড়ির কিচেনের সাইজ সেম, প্রত্যেকের বাড়ির ডাইনিং এর সাইজ সেম, প্রত্যেকের বাড়ির যাদের যাদের হলরুম রয়েছে প্রত্যেকের হলরুমের সাইজ সেম, মানে প্রত্যেকের ওই পোর্শনটা সেম। মানে বেডরুম এর থেকে বেশি বড় বানানো যাবে না, বাথরুম এর থেকে বেশি বড় বানানো যাবে না, দিস ইজ দ্য ফাইনাল, এবং প্রত্যেকের শেপটা এরকমই হতে হবে। তাহলে ভাবো প্রত্যেকে যদি বেডরুমটা একই সাইজের হয়, এবার আমি যদি এখানে বেডরুমটাকে বলি, মনে করো এই বেডরুমে একটাই চেয়ার আছে, এই চেয়ারগুলো দেখতে কেমন জানো? চেয়ারগুলো রেলের চেয়ারের মতো, দুদিকেই বসা যায়। এই চেয়ারগুলো এরকম দেখতে, তুমি এইদিকেও বসতে পারো, তুমি এইদিকেও বসতে পারো। তাহলে মনে করো এই হচ্ছে সেই চেয়ার, আমি এরকম নাম দিয়ে বললাম, দুদিকেই বসা যাবে, বা আমি এইদিকে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে একটা বেডরুমে দেখো একটাই চেয়ার ধরছে, একটা বেডরুমে কটা চেয়ার ধরছে? একটাই চেয়ার ধরছে, একটাই চেয়ার ধরছে। তাহলে বেডরুমে কটা চেয়ার ধরে? তাহলে আমি দেখলাম একটাই চেয়ার, তাহলে প্রত্যেকের বেডরুমে কটা চেয়ার ধরবে?
একটাই চেয়ার ধরবে, কারণ প্রত্যেকের বেডরুমটা সেম সাইজের, প্রত্যেকের বেডরুমটা সেম সাইজের। ক্লিয়ার? আচ্ছা দেখো, বেডরুম থেকে তুমি তো দেখতেই পাচ্ছ, বেডরুম থেকে বাথরুম বড়। হ্যাঁ, লিটারালি এটা হয় না, বাট বোঝার সুবিধার্থে দেখো বড়। তাহলে বেডরুমের থেকে বাথরুম কাইন্ড অফ 3 গুণ সাইজের। তাহলে বেডরুম থেকে বাথরুম 3 গুণ হলে এখানে কতগুলো চেয়ার ধরবে? 3টে চেয়ার ধরবে। তাহলে যার যার বাথরুম রয়েছে প্রত্যেকের বাথরুমে 3টে করে চেয়ার ধরবে। দেখো, যার যার বাথরুম 3টে করে চেয়ার ধরছে। হলো। দেখো, বাথরুম থেকে কিচেন সেটা অনেক বড় হয়, তাহলে এটা হচ্ছে 5 টাইমস অফ বেডরুম। তাহলে এতে কতগুলো চেয়ার ধরবে? 5টা চেয়ার ধরবে। আচ্ছা, যার যার তোমার ইয়ে রয়েছে 3টে করে চেয়ার দিয়ে দাও। এবার যার দেখো তোমার কিচেন রয়েছে তার 5টা করে চেয়ার ধরবে। তাহলে 5টা চেয়ার দিয়ে দাও। 1 2 3 4 5। সেম 1 2 3 4 5, 5টা করে চেয়ার দিয়ে দিলাম। তাহলে সেম এখানেও কি হবে? এখানেও তোমার 5টা চেয়ার যাবে। 1 2 3 4 5, আর মাঝে এখানে 3টে চেয়ার যাবে। প্রত্যেকের বাড়িতে সেম সেম সাইজের সেম জিনিস। আচ্ছা, এবার বলা হচ্ছে যে যার বাড়িতে তোমার ডিনার রুম রয়েছে তাতে 7টা করে চেয়ার ধরবে, 7টা চেয়ার। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, 7টা চেয়ার। আর বলছে যার বাড়িতে তোমার লাইব্রেরি রয়েছে বা হল রুম রয়েছে, যেটাই বলো না কেন, তার বাড়িতে 9টা চেয়ার ধরবে, সেই রুমটাতে 9টা চেয়ার ধরবে। 1 2 3 4 5 6 7 8 9। এইটুকু ক্লিয়ার সবার কাছে? এইটুকু পুরো ক্লিয়ার যে যার যতগুলো বাড়ি, যার বাড়িতে যতগুলো রুম রয়েছে প্রত্যেকের যদি সেম টাইপের রুম থাকে তাহলে সেম রুমের সেম সাইজ হবে, এবং সেম সাইজ হলে তার অ্যাজ ইউজুয়াল সেম নাম্বার অফ চেয়ার ধরবে। তাহলে এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এই চেয়ারগুলোর নাম আমি কি বলছি তাহলে? এই চেয়ারের নাম অ্যাকর্ডিং টু অ্যাটমিক থিওরি অরবাইটাল। তাহলে অরবাইটাল ইজ ইকুয়ালস টু চেয়ার। আচ্ছা, চেয়ার কি এমনি এমনি থাকে? চেয়ারে লোক বসার জন্য থাকে। তাহলে আমি যদি বলি প্রত্যেকটা চেয়ারে 2জন করে মানুষ বসতে পারে, একটু আগে আমি তোমাকে বললাম সেটা। আচ্ছা, 2জন করে মানুষ বলতে দেখো, এইদিকে একজন বসতে পারে, এইদিকে একজন বসতে পারে, তাই না? এইদিকে একজন বসতে পারে, এইদিকে একজন বসতে পারে। তাহলে প্রত্যেকটা চেয়ারে 2জন করে মানুষ বসতে পারে। তাহলে আমি যদি চেয়ারটাকে বড় করে দেখিয়ে দিই, তাহলে এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ বসতে পারে, তাই? তাহলে বলো, এই চেয়ার যতগুলো চেয়ার, তাহলে খুব লজিক্যালি বলো, চেয়ার যতগুলো থাকবে তাহলে মানুষ তার ডবল থাকবে। তাহলে আমি বলতে পারি যে যে রুম, যেখানে যেখানে তোমার যতগুলো চেয়ার রয়েছে, বা যে রুমে যতগুলো চেয়ার রয়েছে সেই রুমে চেয়ার ইন্টু 2 সংখ্যক মানুষ বসতে পারে। যেমন আমি তাহলে বলতে পারি যার যার বেডরুম রয়েছে প্রত্যেকের বেডরুমে 2টো করে মানুষ ঢুকতে পারে। তাহলে এখানে কজন মানুষ ঢুকতে পারে? এখানে কজন মানুষ ঢুকতে পারে? এই যে চেয়ার যেটা আমরা এখানে দেখছি, এখানে কজন মানুষ ঢুকতে পারবে? 2জন মানুষ। তাহলে প্রত্যেকের বেডরুমে কজন করে মানুষ ঢুকবে গো? প্রত্যেকের বেডরুমে 2জন করে মানুষ ঢুকতে পারে, কারণ একটাই চেয়ার। আচ্ছা বলো, প্রত্যেকের বাথরুমে কজন করে মানুষ ঢুকতে পারে? 6জন করে, কারণ 3টে চেয়ার, 3 ইন্টু 2, 6জন করে মানুষ ঢুকতে পারে। আচ্ছা, প্রত্যেকের কিচেনে কটা করে মানুষ ঢুকতে পারে? 10জন করে, 10জন করে, 10জন করে। আচ্ছা, প্রত্যেকের ডিনার রুমে 14জন করে মানুষ ঢুকতে পারে, 14জন করে, 7টা চেয়ার। আর 18জন করে মানুষ থাকতে পারে লাইব্রেরি রুমে। ঠিক আছে? তাহলে ভাবো, এই হচ্ছে পুরো গল্পটা। তাহলে আমি বলতে পারি এখানে যে
ইলেকট্রন ইজ ইকুয়ালস টু দ্য হিউম্যান বিং, বা হিউম্যান বিং লিখে দিচ্ছি, হিউম্যান বিং। ঠিক আছে, তার মানে দেখো অ্যাটম মানে উত্তরায়ণ, শেল মানে হোম, সাবশেল মানে রুম, অরবিটাল মানে চেয়ার, ইলেকট্রন মানে তোমার হিউম্যান বিং। তাহলে খুব ঠান্ডাভাবে চিন্তা করে দেখো এই জায়গাটায় যে, এবার দেখো তো তুমি এই যে ছবিটা তুমি দেখলে, এই ছবিটাকে তুমি যদি লেখায় প্রকাশ করো তাহলে কি হবে লেখায় প্রকাশ করলে? দেখো সেটা হচ্ছে, তুমি খুব ঠান্ডাভাবে চিন্তা করো, এটা হচ্ছে উত্তরায়ণ পাড়া, উত্তরায়ণ পাড়া, এটা হচ্ছে কোমলদের বাড়ি। দেখো ছবিটা যদি দেখা যায় তাহলে তো খুব ভালো। আচ্ছা কোমলদের বাড়িটা তো পুরো দেখা যাচ্ছে। কোমলদের বাড়িতে দেখো কটা তোমার শেল রয়েছে, একটাই শেল রয়েছে, একটাই রুম রয়েছে। তাহলে সেই রুমটার নাম হচ্ছে এই যে কে রুম বা কে বাড়ি, সরি। কতগুলো বাড়ি রয়েছে? একটাই বাড়ি, কে বাড়ি। কতগুলো বাড়ি রয়েছে? দুটো বাড়ি। কতগুলো বাড়ি, সরি ভুল বলছি, যে দেখো এটা হচ্ছে নাম্বার অফ এই যে শেল নাম্বার, সরি এইখানে দেখো শেল, এটা 1, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, মানে হচ্ছে 1 নাম্বার বাড়ি এটা, 2 নাম্বার বাড়ি এটা, 3 নাম্বার বাড়ি এটা, 4 নাম্বার বাড়ি এটা, 5 নাম্বার বাড়ি এটা। তাহলে তাহলে কি এটা দেখো 1 নাম্বার শেল, এটা 2 নাম্বার শেল, এটা 3 নাম্বার শেল, এটা 4 নাম্বার শেল, এটা 5 নাম্বার শেল। ক্লিয়ার? তাহলে তাহলে আমি বাড়ির নাম্বারিং করছি। 1 নাম্বার বাড়ি কার বাড়ি? 1 নাম্বার বাড়ি কোমলদের বাড়ি, 2 নাম্বার বাড়ি লালুদের বাড়ি, 3 নাম্বার বাড়ি মনোজদের বাড়ি, 4 নাম্বার বাড়ি নান্টুদের বাড়ি, 5 নাম্বার বাড়ি ওমান্সদের বাড়ি। আচ্ছা তাহলে এই লালুদের বাড়িতে কটা করে রুম রয়েছে? কটা করে রুম রয়েছে সাবশেল? দেখো কোমলদের বাড়িতে একটা রুম রয়েছে, লালুদের বাড়িতে দুটো রুম রয়েছে, মনোজদের বাড়িতে 3টে রুম রয়েছে, নান্টুদের বাড়িতে 4টে এবং ওম্যান্সদের বাড়িতে 5টা রুম রয়েছে। আচ্ছা এই রুমগুলোর নাম কি? এই রুমগুলোর নাম কি সেটাই দেখো। এবার আমি যে রুমগুলো বললাম, বেডরুম, বেডরুমকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, যেখানে শোয়া হয়। আর যেখানে যেটা বাথরুম, তাকে আমরা, যেখানে পটি করা হয়, পি দ্বারা চুজ করব আমরা। তাহলে বেডরুম এস দ্বারা, বাথরুম পি দ্বারা। তাহলে কিচেন, কিচেন যেখানে ডিনার খাওয়া হয়, তাহলে ডি, বা ডিনার রান্না হয়, ঠিক আছে, যেখানে ডিনার রান্না হয়, তাহলে কিচেনকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করব। আর তোমার যেটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুমে কি হয়? ডাইনিং রুমকে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করব, এফ দ্বারা রিপ্রেজেন্ট করব। এফ দিয়ে কি হয় ডাইনিং রুমে? অনেকগুলো ফ্যান থাকে, আমি জানি না কি দিয়ে এফ রিপ্রেজেন্ট করা যায় ডাইনিং এ, এমন কি থাকে? ও ডাইনিং এ ফ্রিজ থাকে, তাহলে এফ। আর যেটা হল রুম, হল রুম সেটাকে আমরা জি, যেখানে ঘুমানো হয় বা যেখানে যাই হোক না কেন। তো এই হচ্ছে তোমার রুমগুলোর নাম। তাহলে দেখো কোমলদের বাড়িতে একটাই বেডরুম, তাহলে এস রয়েছে কোমলদের বাড়িতে। আচ্ছা তুমি ভাবো যাদের তাহলে প্রত্যেকের তো একটা করে বেডরুম রয়েছে, তাহলে প্রত্যেকেরই এস থাকবে। তাহলে দেখো প্রত্যেকেরই এস রয়েছে, এটারও এস 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 এস, প্রত্যেকের এস রয়েছে। দেখো এরপরে কোমলদের বাড়িতে কোনো বাথরুম নেই, ঠিক আছে, তাহলে তাহলে কোমলদের পরে যাদের বাড়ি, লালুদের বাড়ি, তাদের প্রত্যেকের বাড়িতেই কি রয়েছে? পি রয়েছে, পি রয়েছে, পি রয়েছে, মানে প্রত্যেকের বাড়িতেই বাথরুম রয়েছে। এরপরে তুমি যখন আবার মনোজদের বাড়ি যাবে, তার আগে অবধি লালুদের বাড়িতে কিন্তু কোনো কিচেন ছিল না। তাহলে কি, দেখো কিচেন শুরু হচ্ছে কার বাড়ির পর থেকে? সেম মনোজদের বাড়ি থেকে কিচেন শুরু হচ্ছে, প্রত্যেকের বাড়িতে কিচেন রয়েছে। এরপরে তুমি যখন নান্টুদের বাড়িতে যাবে, দেখবে তার রুমে তার একটা আবার নাকি ডাইনিং রুমও রয়েছে। তাহলে ওম্যান্সদের বাড়িতেও ডাইনিং রুম থাকবে, আর ওম্যান্সদের বাড়িতে কেবলমাত্র হল রুম রয়েছে, ঠিক আছে। তাহলে ওম্যান্সদের বাড়িটা বড়, তাই এত রুমস রয়েছে। ক্লিয়ার? দেখো আমি পুরো ছবিটার সঙ্গে তোমাকে রিপ্রেজেন্ট করিয়ে দিচ্ছি। এবার দেখো তুমি যদি এখানে চলে যাও যে এই প্রত্যেকটা রুমে কতগুলো করে চেয়ার থাকে, সেটাও তোমাকে আমি বললাম। দেখো এই বাথরুমে, বেডরুমে একটা চেয়ার থাকে, বাথরুমে 3টে চেয়ার থাকে, +2+2, হ্যাঁ, 5টা চেয়ার থাকে, 7টা চেয়ার থাকে, 9টা চেয়ার থাকে। খুব ঠান্ডাভাবে চিন্তা করো। আচ্ছা তাহলে বেডরুমে কটা চেয়ার থাকে? একটাই চেয়ার থাকে। তাহলে প্রত্যেকের বাড়িতেই বেডরুমে একটা করে চেয়ার রয়েছে।
যাদের বাড়িতে বাথরুম রয়েছে তার 1+3 টোটাল 4টে চেয়ার থাকবে। তাহলে দেখো প্রত্যেকের বাড়িতেই কি বাথরুম রয়েছে ওর পর থেকে, তাই +3+3+3। দেখো তারপরের যে রুম বা তারপরের যে অরবাইটাল তুমি যদি দেখো, তাহলে কিচেনে 5টা করে চেয়ার থাকে, 5টা করে চেয়ার, তাহলে টোটাল 9টা, টোটাল 16টা। তাহলে নান্টুদের বাড়ি থেকে দেখো কি রয়েছে, নান্টুদের বাড়ি থেকে ডাইনিং রুম রয়েছে, 7টা করে চেয়ার নান্টু এবং ওম্যান্সদের বাড়িতে রয়েছে, টোটাল 16টা চেয়ার। আর এর হল রুমে 9টা রয়েছে, তাই 25টা চেয়ার। তার মানে নাম্বার অফ অরবাইটালস যদি দেখা যায়, নাম্বার অফ অরবাইটালস দেখা যায়, তাহলে বলো তো নাম্বার অফ অরবাইটাল মানে টোটাল চেয়ার, তাহলে আমি বলতে পারি টোটাল চেয়ার, টোটাল চেয়ার কে শেলে রয়েছে একটা, এল শেলে রয়েছে 4টে, এম শেলে রয়েছে 9টা, এন শেলে রয়েছে 16টা, আর ও শেলে রয়েছে 25টা। তার মানে তুমি যদি চেয়ার কাউন্ট করো, তাহলে কোমলদের বাড়িতে একটা চেয়ার, লালুদের বাড়িতে 4টে চেয়ার, মনোজদের বাড়িতে 9টা চেয়ার, নান্টুদের বাড়িতে 16টা চেয়ার এবং ওম্যান্সদের বাড়িতে 25টা চেয়ার। আচ্ছা, প্রত্যেকটা চেয়ারে দুজন করে ধরতে পারে, প্রত্যেকটা চেয়ারে দুজন করে মানুষ বসতে পারে, তাহলে এটা ইন্টু 2 হয়ে যাবে না, এটা ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 1 ইন্টু 2 কত, 1 ইন্টু 2 ইকুয়ালস 2। এটা অ্যাকচুয়ালি 4 ইন্টু 2 মানে 8। পরে আমি এটা রুল বলছি, আগে এখানে পাশে লিখে রাখো তাহলে সুবিধা হবে। 4 ইন্টু 2 মানে 8, 9 ইন্টু 2 মানে 18, আর এটা কি তোমার 16 ইন্টু 2 মানে কত, 32, আর 25 ইন্টু 2 মানে 50। তার মানে ম্যাক্সিমাম একটা বাড়িতে কতজন মানুষ বসতে পারে, ম্যাক্সিমাম একটা বাড়িতে কতজন মানুষ বসতে পারে সেটা হচ্ছে এই যে 1 ইন্টু 2 ইকুয়ালস 2। তাহলে কোমলদের বাড়িতে দুজন মানুষ ম্যাক্সিমাম থাকতে পারে 8 জন, 18 জন, 32 জন, 50 জন। আচ্ছা, এখানে ফর্মুলাটা একটু গন্ডগোল আছে, এখানে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এই ফর্মুলাটা কি বলো তো? ফর্মুলা হচ্ছে 2 ইন্টু শেল নাম্বারের স্কোয়ার, এটা দিয়েও ক্যালকুলেট করা যায়, 2 ইন্টু 1 স্কোয়ার, 2 ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 3 স্কোয়ার, 2 ইন্টু 4 স্কোয়ার, 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা একটা ফর্মুলা রয়েছে 2n স্কোয়ার ফর্মুলা, 2n স্কোয়ার দিয়েও ক্যালকুলেট করা যায়। তাহলে লালুদের বাড়ি কত নাম্বার বাড়ি, 2 নাম্বার বাড়ি, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে ম্যাক্সিমাম মানুষ থাকতে পারে। আচ্ছা, এই ওম্যানদের বাড়ি 5 নাম্বার বাড়ি, 2 ইন্টু 5 স্কোয়ার, দিস ইজ দ্যাট উইল বি দ্য টোটাল নাম্বার অফ হিউম্যান বিং দ্যাট ফিক্সড ইন দ্য বা ফিট ইন দ্য ওম্যানস হাউস। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন যদি হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রনও সেম, 2, 8, 18, 32, 30, 50। আচ্ছা, এটাকে আবার ভেঙে দেওয়া হয়েছে, কিভাবে ভেঙে দেওয়া হয়েছে দেখো, সেম তুমি যদি দেখো এসে দুজন মানুষ বসতে পারে, এস এবং পিতে 2+6, বা এখানে দেখো একটা চেয়ারে দুজন, 1+3, 2+6, এটা ইন্টু 2, এটা ইন্টু 2। এখানে একটা চেয়ারে দুজন, 3টে চেয়ারে 6 জন, 5টা চেয়ারে 10 জন, একটা চেয়ারে দুজন, 3টে চেয়ারে 6 জন, 5টা চেয়ারে 10 জন, আর 7টা চেয়ারে 14 জন। একটা চেয়ারে দুজন, 3টে চেয়ারে 6 জন, 5টা চেয়ারে 10 জন, 7টা চেয়ারে 14 জন, আর 9টা চেয়ারে 18 জন। তাহলে টোটাল ইলেকট্রনের ডিভিশনও আমরা এখানে করে দিলাম। তাহলে এই হচ্ছে তোমার টোটাল শেল, সাবশেল, অরবাইটালস, ইলেকট্রনসের কনসেপ্ট। আশা করি যে পুরো কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে, এবং এইভাবে কেউ অ্যাটমিক স্ট্রাকচার আজ অব্দি আমার জানা মতে পড়ায়নি। এটা আমার পুরো নিজের ইনোভেশন, নিজে বানিয়েছি, কারণ এটা এতটা কঠিন একটা টপিক যে এই জিনিসটা যদি পুরো ক্রিস্টাল ক্লিয়ার না থাকে না, তাহলে তুমি কখনোই এই টপিকটা থেকে না অ্যান্সার করতে পারবে না। এটা খুব কঠিন একটা টপিক। তো তোমাকে যদি এই সেল সাবশেলের কনসেপ্টটা ডিটেলে না বোঝো, তাহলে আব্বাও প্রিন্সিপাল কিছুই বুঝতে পারবে না, আব্বাও প্রিন্সিপাল কিছুই বুঝতে পারবে না। তো আমাদের জাস্ট কয়েকটা পয়েন্ট একটু ছোট্ট করে লিখে নাও, ঠিক আছে? কয়েকটা পয়েন্ট ছোট্ট করে লিখে নাও। কোথায় লেখা যায়, জায়গা তো সব ভর্তি করে দিয়েছি, লেখো এই জায়গাগুলোতে একটু লিখে রাখো, এই সেল সাবশেলের কনসেপ্ট থেকে ফাঁকা জায়গা, ঠিক আছে? লেখো নেক্সট হচ্ছে, দেখো ফার্স্ট পয়েন্ট লেখো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে নাম্বার 1,
নাম্বার 1 লেখো লেখো ম্যাক্সিমাম নাম্বার ম্যাক্সিমাম নাম্বার ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল maximum number of orbital present maximum number of orbital present in any definite shell is equals to 16. Maximum number of orbitals present maximum number of orbital present in any definite shell is 16. আচ্ছা 16 কেন বলা হলো? দেখো চলো আমরা আবার সেই ছবিতে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই একটা অ্যাটমে আজ অব্দি যত অ্যাটম আবিষ্কৃত হয়েছে সেটা এই এফ অব্দি সীমাবদ্ধ, মানে এরপরের এই অ্যাটমগুলো আবিষ্কার করা যায়নি। দিস ইজ দ্য হাইপোথেটিক্যাল কনসেপ্ট যে এরপরে যদি কোনো অ্যাটম আবিষ্কৃত হয় তাহলে সেটা এরকমভাবেই তৈরি হবে, যেমন এস পি ডি এফ জি এইচ এই অবধি হাইপোথেটিক্যাল কনসেপ্ট হচ্ছে জি এর পর থেকে ওরা আবিষ্কার করেছে যে এরপরে যদি কখনো হয় তাহলে এর পরের অরবিটালের নাম হবে এইচ। ঠিক আছে, যেমন আমরা এখানে লাইব্রেরি রুম, এরপরে যদি কোনো অ্যাটম আরো বড় অ্যাটম পাওয়া যায়, তুমি বুঝতে পারছো একটা অ্যাটমকে যদি এই অবধি ক্যালকুলেট করা হয় তাহলে কতগুলো ইলেকট্রন ঢুকে যায় এর মধ্যে, 50 অবধি। এরপরে যদি হয় তাহলে আরো কোথায় চলে যায়, তাহলে অত বড় অ্যাটম আবিষ্কৃত হওয়ার চান্সই কম। তাই বলা হয় যে এখন অবধি যে অ্যাটমগুলো রয়েছে তা ম্যাক্সিমাম অরবিটাল হতে পারে 16টা। এটাও হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এরকম অ্যাটম পাওয়া যায়নি। তাই এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল প্রেজেন্ট ইন এনি ডেফিনিট শেল ইজ 16। মানে একটা শেলে কত? 16টা ম্যাক্সিমাম। কি কি ব্র্যাকেট লিখে রাখো, ভুল হতে পারে। s equals to 1, p equals to 3, d equals to 5 and f equals to 7। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 16। নেক্সট দেখো নাম্বার 2 লেখো, সেটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল present in any shell is equals to n square। নাম্বার অফ অরবিটাল প্রেজেন্ট ইন এনি শেল ইকুয়ালস টু m স্কোয়ার। তাহলে নাম্বার অরবিটাল কতগুলো আছে সেটা n স্কোয়ার দিয়ে ব্যাখ্যা করা হয়। যেমন তুমি যদি চলে যাও m শেল, আচ্ছা m শেল কত নাম্বার শেল? 3 নাম্বার শেল না? দেখো KLM 3 নাম্বার শেল, তাহলে কতগুলো অরবিটাল থাকবে? 3 স্কোয়ার। n ইকুয়ালস টু কত এখানে? n ইকুয়ালস টু 3, তাহলে নাম্বার অফ অরবিটাল কত হবে? 9। যদি বলা হয় তোমার n শেল কত নাম্বার শেল গো? 4 নাম্বার, তাহলে n ইকুয়ালস টু 4 ইকুয়ালস টু 16। আচ্ছা যদি বলা হয় নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট, যদি বলা হয় নাম্বার অফ ইলেকট্রন এটা হবে কি? 2n স্কোয়ার। তাহলে 2 ইন্টু, দেখো এবার সেই ফর্মুলাটা পেলে 3 স্কোয়ার, তার মানে কত? 18। সেম 2 ইন্টু n স্কোয়ার, 2 ইন্টু 4 স্কোয়ার ইকুয়ালস টু 32। তাহলে এটা হচ্ছে m শেল, এটা n শেল, যেটা আমি তোমাকে একটু আগে বলছিলাম 2n স্কোয়ার ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আমার একটু কয়েকটা ইনফরমেশন যেটা তোমাদের আমি অ্যাড করে দিলাম। তাহলে নেক্সট ক্লাসটা আমরা শুরু করব কি? আব্বাও প্রিন্সিপাল দিয়ে। ঠিক আছে, এবং সত্যি কথা বলতে এটা কিন্তু খুব কঠিন কনসেপ্ট। নেক্সট ক্লাসটাতে আমরা একদম প্রথম থেকেই শুরু করব এবং আশা করছি আমরা খুব সুন্দরভাবে এটাকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে রেকর্ডিংস অফ করে দিলাম।